আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ক্লাস 10। দেখো, আজ আমি তোমাদের যে অধ্যায়টা তোমাদের আলোচনা করব সেটা তোমরা সবাই জানো যে ইতিহাসের ধারণা, তাই তো? এই অধ্যায়টার একটা টপিক যেটা আজকের পার্ট সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস, তাই তো? দেখো, এই বিজ্ঞান প্রযুক্তি আর চিকিৎসা বিদ্যার এটা হচ্ছে আধুনিক সামাজিক ইতিহাস চর্চার একটা উল্লেখযোগ্য দিক। তো এই বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যারও পৃথক ইতিহাস আছে এবং এটিও হচ্ছে ইতিহাসের একটি স্বতন্ত্র দিক। এই বিষয়গুলির সূত্রপাত একেবারে প্রাচীন যুগে। আমরা কি দেখতে পাই যে মানুষ কি করছে না, মানুষই তার বুদ্ধিকে প্রয়োগ করে, মানে কাজে লাগে, প্রয়োগ করে আগুন জ্বালায়, তারপর বাসস্থান নির্মাণ করে, পশুপালন, বস্ত্র নির্মাণ করে। আবার এই মানুষই কি করে যানবাহন, যুদ্ধাস্ত্র, গৃহস্থালী দ্রব্যাদি, মানে গৃহে ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র, তো সেগুলো তৈরি করে এবং চিকিৎসা বিদ্যাও শুরু করে। কেবলমাত্র মানুষের চিকিৎসার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, পশু চিকিৎসাও অপরিহার্য হয়ে ওঠে। তার কারণ কি বলতো? এই যে সেনাবাহিনীর, সেই সময়ে তোমরা জানো যে সেনাবাহিনীর কতটা প্রয়োজন ছিল। তো সেই সেনাবাহিনীর প্রয়োজনে হস্তি ও অশ্বের চিকিৎসারও দরকার ছিল, তাই না? কারণ হস্তি বাহিনী, অশ্ববাহিনী ইতিহাস তোমরা পড়েছো সেই সময়। আমি তোমাদের সামরিক ইতিহাস পড়ার সময় তোমাদেরকে বলেছি, তোমরা জানো, তাই তো? প্রচলন ছিল সেই সময়ে। তো সেই সেনাবাহিনীর প্রয়োজনে এই হস্তি ও অশ্বেরও চিকিৎসার দরকার ছিল। সেই জন্য এই মানুষের চিকিৎসার পাশাপাশি পশু চিকিৎসাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুঝতে পারলে? এর পাশাপাশি আমরা আবার কি দেখতে পাচ্ছি না, শল্য চিকিৎসারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মানে শল্য চিকিৎসাও প্রাধান্য পায়, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে বললাম শল্য চিকিৎসা, শল্য চিকিৎসা মানে কি জানো? যেগুলো হচ্ছে তোমার অপারেশন, সার্জারি, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে শল্য চিকিৎসা, ঠিক আছে? যাই হোক, তো এই বিজ্ঞান প্রযুক্তি আর চিকিৎসা বিদ্যা, তো এটা হচ্ছে সেই জন্য ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ দিক। বুঝতে পারলে? তো এই বিষয়ে বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচিত হয়েছে, তো সেইগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি তোমাদেরকে বলছি, দেখো কয়েকটা নাম। যেমন প্রফুল্লচন্দ্র রায়ের, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। প্রফুল্লচন্দ্র রায়ের লেখা যে গ্রন্থটা, সেটার নাম হচ্ছে হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস। কি বললাম? হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস। এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়ের লেখা, ঠিক আছে? মনে রাখবে। আর একটা হচ্ছে সমর সেন, সমর সেনের রচিত হচ্ছে বিজ্ঞানের ইতিহাস, ঠিক আছে? মনে রাখবে। আরও একটা আছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, এর রচিত গ্রন্থটা হচ্ছে প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান, ঠিক আছে? এগুলো একটু ভালো করে পড়বে। আর একটা আছে, দেখবে একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে ইরফান হাবিব। তো সেই ইরফান হাবিবের লেখা একটা গ্রন্থ যেটার নাম হচ্ছে টেকনোলজি ইন মিডিয়েভাল ইন্ডিয়া। বুঝতে পারলেন? তো এই গ্রন্থগুলো একটু ভালো করে পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে থাকবে। এরপরে দেখো, এই যে আমি বললাম যে এই বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার একটা পৃথক ইতিহাস আছে এবং
এটা হচ্ছে ইতিহাসের একটা স্বতন্ত্র দিক। তো এই বিষয়গুলো সূত্রপাত ঘটেছে একেবারে প্রাচীন যুগে। তো সেই প্রাচীন যুগে তাহলে আমরা একটু ফিরে যাই, তাহলে সেইখানে আমরা কি দেখতে পাবো দেখো। তাহলে দেখবে ভারত এবং ইউরোপীয় সভ্যতায় প্রাচীনকাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তির অস্তিত্ব ছিল। প্রাচীন রোমে সিসেরো, হিকিটাস, এরিস্টার্কাস প্রমুখ একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার চর্চা করতেন। মনে রাখবে এদের নামগুলো একটুকু, কি কি বললাম নামগুলো একটুকু মনে রাখবে। কি বললাম আমি, যে এই ভারত এবং ইউরোপীয় সভ্যতায় প্রাচীনকাল থেকে বিজ্ঞান প্রযুক্তির অস্তিত্ব ছিল। ঠিক আছে, তো প্রাচীন রোমে যে নামগুলো বললাম, যেমন সিসিরো, ঠিক আছে, সিসিরো, হিকিটাস, ঠিক আছে, আর একজন হচ্ছে এরিস্টার্কাস। দেখো ঠিক আছে, এই নামগুলো একটু মনে রাখবে, যে এই প্রাচীন রোমের সিসিরো, হিকিটাস, এরিস্টার্কাস, ঠিক আছে, তো এই প্রমুখ ওরা একই সঙ্গে কি করতেন, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার চর্চা করতেন। আবার দেখবে প্রাচীন ভারতের গণিত, জ্যোতিষবিদ্যা, তারপর জ্যোতিষশাস্ত্র, তো এই সব কিছুর চর্চা করতেন অনেকে, এবং তার প্রমাণ আমরা পাই তোমার যে গ্রন্থগুলো থেকে, সেগুলো একটু মনে রাখবে। একটা হচ্ছে তোমার আর্যভট্টর একটা গ্রন্থ, ঠিক আছে, যেটার নাম হচ্ছে আর্যভট্টর গ্রন্থের নাম হচ্ছে আর্যভট্টীয়, ঠিক আছে, আর্যভট্টীয়। আর একটা আছে আর্য সিদ্ধান্ত, ঠিক আছে, কি বললাম, আর্য সিদ্ধান্ত, সিদ্ধান্ত, এটা আমরা একটু মনে রাখবে। আর একজন ছিলেন বরাহমিহির, বরাহমিহির, এর গ্রন্থটার নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা, পঞ্চ সিদ্ধান্তিকা, ঠিক আছে। আর একটা ছিল বৃহৎ সংহিতা, মনে রাখবে, বৃহৎ সংহিতা, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, এই গ্রন্থগুলোর নামগুলো একটু মনে রাখবে। তাহলে কি বললাম, যে প্রাচীন ভারতের গণিত, জ্যোতিষশাস্ত্র, তারপরে হচ্ছে তোমার জ্যোতিষবিদ্যা, তো এই সমস্ত কিছু আমরা চর্চা দেখতে পাই, এবং প্রমাণস্বরূপ আমরা বলতে পারি যে আর্যভট্টের যে গ্রন্থগুলো এখানেতে আমরা দেখতে পাবো, একটা গ্রন্থের নাম হচ্ছে আর্যভট্টীয়, আর একটা হচ্ছে আর্য সিদ্ধান্ত, তাই তো, আর বরাহমিহিরের হচ্ছে তোমার পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, এগুলো আমরা দেখতে পাবো। তাহলে এগুলো উদাহরণস্বরূপ এই গ্রন্থগুলোর নাম আমরা বলতে পারি, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এই তোমার গণিত এবং হচ্ছে জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন এমন দুজন ব্যক্তির নামও আমরা এখানে পেয়ে গেলাম, একজন হচ্ছে আর্যভট্ট আর একজন হচ্ছে বরাহমিহির, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন মনে রাখবে, যে প্রথম দশমিকের আবিষ্কার কে করেছিলেন, ঠিক আছে, প্রথম দশমিকের আবিষ্কার তিনি করেছিলেন, তিনি হচ্ছেন আর্যভট্ট, মনে রাখবে, বুঝতে পারলে। বোঝাতে পারলাম।
এরপরে দেখো দেখো এই মানে বিশ্বের চিকিৎসাবিদ্যার প্রাচীনতা যেটা সেটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য। তোমরা এখানে একটা কথা মনে রাখো, বোর্ডের দিকে তাকা দেখো, আমি লিখেছি যে খ্রিস্টপূর্ব 2900 অব্দে মিশরীয় দন্ত চিকিৎসার কথা জানা যায়। এটা মনে রাখবে, মিশরীয় দন্ত চিকিৎসার কথা জানা যায় খ্রিস্টপূর্ব 2900 অব্দে। ব্যথা বেদনা এমনকি ঘুমের ওষুধের প্রয়োগও মিশরীয়রা জানতেন। এটা মনে রাখবে, বুঝতে পারলে? যে তারা ব্যথা বেদনার পাশাপাশি ঘুমের ওষুধের প্রয়োগ করার ব্যাপারেও তারা কিন্তু সবকিছু জানতেন এই মিশরীয়রা। এর পাশাপাশি দেখো রোম, চীন, ভারতীয় চিকিৎসার ইতিহাসও খুব উন্নত ছিল। ভারতের ক্ষেত্রে দেখো আমি যদি বলি উদাহরণস্বরূপ, তাহলে আমরা বলতে পারি প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য চিকিৎসক যারা ছিলেন তারা যেমন চরক, সুশ্রুত, ধন্বন্তরী, নাগার্জুন, এদের সম্পর্কে তোমরা পড়েছো, তাই তো? তোমরা জানো অবশ্যই। তো এনারা সবাই ছিলেন প্রাচীন ভারতের উল্লেখযোগ্য চিকিৎসক, তাই তো? যেমন তোমার চরক, তারপরে হচ্ছে তোমার সুশ্রুত, এদের যে গ্রন্থগুলো আছে সেখান থেকে আমরা প্রাচীন ভারতের চিকিৎসা বিদ্যার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারি, তাই না? চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, যেগুলো এদের গ্রন্থ, সেখান থেকে আমরা জানতে পারি প্রাচীন ভারতের চিকিৎসা বিদ্যা সম্পর্কে, তাই তো? তোমরা এগুলো পড়েছো, জানো অবশ্যই। এবারে দেখো যে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত হচ্ছে কখন না, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত হচ্ছে ইউরোপের যে রেনেসাঁ, মানে কি নবজাগরণ, তাই তো? তো ইউরোপের যে রেনেসাঁ বা নবজাগরণ হয়েছিল তারপর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত হচ্ছে ইউরোপের রেনেসাঁ বা নবজাগরণের পর। এই সময় থেকেই আমরা কি দেখতে পাচ্ছি না, আয়ুর্বেদ, তারপরে হচ্ছে তোমার হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, প্রায় সব চিকিৎসা শাস্ত্রেই সাধারণ রোগ থেকে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার প্রভূত উন্নতি করছে। তাহলে আমি এখানে তোমাদেরকে কি বললাম বুঝতে পারলে? যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে সূত্রপাত সেটা হচ্ছে কখন না, ইউরোপের যে রেনেসাঁ বা নবজাগরণ হয়েছিল তারপর। তো এই সময় থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, তো সব চিকিৎসা শাস্ত্রেই উন্নতি ঘটছে এবং এইখানেতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ রোগ থেকে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা হচ্ছে, তাই না? আমরা চিকিৎসা বিদ্যার প্রভূত উন্নতি ঘটছে এই রেনেসাঁ বা নবজাগরণের পর। এই অ্যালোপ্যাথি যে চিকিৎসা, সেই ক্ষেত্রে বহু মানে আধুনিক পদ্ধতি, তারপরে যন্ত্রপাতি এবং তার কৌশল আবিষ্কৃত হচ্ছে। দেখো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কবে, বুঝতে পেরেছ? এটা তোমাদের মনে রাখতে হবে, 1835 খ্রিস্টাব্দে, মনে রাখবে। কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে? এটা প্রতিষ্ঠা হচ্ছে কবে বললাম, 1835 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এই যে বললাম যে তোমার আধুনিক পদ্ধতিতে কি বললাম, যে এই তোমার অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে এই যে উন্নতি ঘটছে, তার ফলে অনেক
নতুন পদ্ধতি, তারপরে যন্ত্রপাতি এবং কৌশল আবিষ্কৃত হচ্ছে। তো তার একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি, যেমন কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে এর একটা উদাহরণ, ঠিক আছে, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1800 কত খ্রিস্টাব্দে না 35 খ্রিস্টাব্দে। বোঝা গেছে? বুঝতে পারলে? তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা বিজ্ঞানের কি হচ্ছে না উন্নতি ঘটছে। তার পাশাপাশি আমরা আরও অনেকের নাম বলতে পারি, যেমন মধুসূদন গুপ্ত এবং আরও বহু কৃতি ছাত্রের পাশাপাশি নারীরাও চিকিৎসা শাস্ত্রে অংশগ্রহণ করেন। এখানে একটা কথা বলি, এটা মনে রাখবে যে প্রথম সব ব্যবচ্ছেদ যিনি করেছিলেন তার নাম হচ্ছে মধুসূদন গুপ্ত, ঠিক আছে। মনে রাখবে যে 1836 খ্রিস্টাব্দে, এই 1836 খ্রিস্টাব্দে এই মধুসূদন গুপ্ত ইনি ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ করেন। বুঝতে পেরেছ? এবং এটার মধ্য দিয়ে তিনি চিরাচরিত যে কুসংস্কার, সেই কুসংস্কারকে ভাঙতে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন। তাহলে এটা মনে রাখবে যে ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ যিনি করেছিলেন তিনি হচ্ছেন মধুসূদন গুপ্ত, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 1836 খ্রিস্টাব্দে, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম? আর এই যে বললাম যে ভারতের প্রথম এই সব ব্যবচ্ছেদ করা হয়েছিল কোথায়, এটা মনে রাখবে, কলকাতায়, ঠিক আছে। বুঝতে পারলে? এটা মনে রাখবে। আর বললাম যে কলকাতা মেডিকেল কলেজ এই 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে। মনে রাখবে এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে বড়লাটের সময়ে, তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং, নামটা মনে রাখবে, লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়ে হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ঠিক আছে। বুঝতে পারলে? দেখো বোর্ডের দিকে তাকাও, আমি লিখেছি যে ভারতের বনৌষধি নিয়ে গবেষণা করার জন্য যিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তিনি হচ্ছেন অসীমা চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো এটা একটু ভালো করে পড়বে। বুঝতে পারলে? তার মানে আমরা কি দেখতে পেলাম যে প্রাচীন কাল থেকে জ্ঞান বিজ্ঞানের চর্চা, বিভিন্ন প্রয়োজনে প্রযুক্তিবিদ্যার প্রয়োগ এবং তার পাশাপাশি চিকিৎসাবিদ্যার ক্রমোন্নতি লক্ষ্য করা যায়, তাই না? এই যে কারিগরি এবং বিজ্ঞান প্রযুক্তির যে প্রসার, তো সেই প্রসারে একজন বিখ্যাত গভর্নর জেনারেল ছিলেন যার নাম হচ্ছে লর্ড ডালহৌসি। তো তার হয়তো অবদান ছিল, কিন্তু বাঙালিদের উদ্যোগে এর ব্যাপক উন্নতি ঘটেছিল, এটা আমাদেরকে স্বীকার করতে হয়। এই প্রসঙ্গে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, তার পাশাপাশি ডক্টর মহেন্দ্রলাল সরকার, এদের কথা আমরা বলতে পারি। এনারা এই জন্যই পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছেন। এনাদের সম্পর্কে এবং এনাদের আবিষ্কৃত যে তথ্য সেগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা হবে। দেবে তোমাদের 5th চ্যাপ্টারে আছে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। আমি জাস্ট এখানে একটুকু বললাম, ঠিক আছে। তো মানে কারিগরি ও বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে বাঙালিদের কত অবদান, মানে বাঙালিদের উদ্যোগে যে ব্যাপক উন্নতি ঘটে, সেই উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে এটা তুলে ধরলাম, ঠিক আছে। তার পাশাপাশি দেখবে এখানেই শুধু সীমাবদ্ধ নেই, তার পাশাপাশি মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তির ব্যবহার, পঠন পাঠন, যন্ত্রপাতির আবিষ্কার, তো এই সব কিছুই আধুনিক জীবনযাত্রার প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কি বলতো, যে বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহার, তাই না। মহাকাশ গবেষণায় যে বললাম পারমাণবিক শক্তির ব্যবহার, পঠন পাঠন, যন্ত্রপাতির আবিষ্কার, তো এই সব কিছু যেগুলো আমরা আমাদের আধুনিক জীবনযাত্রার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাই জিনিস দেখি, তাহলে এগুলো সবই হচ্ছে কি বলতো বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহার। ছোট বড় নানা রকম যন্ত্রপাতির ব্যবহার, প্রযুক্তিগত কলা কৌশলের প্রয়োগ, এগুলো বর্তমানে বহুগুণে বেড়ে গেছে। আমরা মহাকাশে দেবে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে পেরেছি, বুঝতে পেরেছ? তার মানে আমরা কি দেখছি, বিজ্ঞান প্রযুক্তি এবং
চিকিৎসাবিদ্যার, তার মানে এর অবদান হচ্ছে কি বলতো, অপরিসীম, অতুলনীয়, তাই না? আমাদের সভ্যতার অগ্রগতির জন্য আরও উন্নতির পর্যায়ে পৌঁছাতে গেলে আমাদেরকে যদি আরও আধুনিক হতে হয়, তাহলে আমাদেরকে এই চিকিৎসা এবং বিজ্ঞান প্রযুক্তির আমাদের জীবনে প্রয়োগ সবচেয়ে বেশি, তাই তো? সেই জন্য এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কাছে। এই প্রসঙ্গে বলে রাখি, এটা মনে রাখবে যে ভারতের প্রথম মহাকাশচারী যিনি ছিলেন রাকেশ শর্মা, ঠিক আছে? আর পৃথিবীর প্রথম মহাকাশচারী যিনি ছিলেন পুরুষদের মধ্যে তিনি হচ্ছেন ইউরি গাগারিন, আর মহিলা যিনি ছিলেন তিনি হচ্ছেন ভ্যালেন্টিনা তেরেস্কাভা। এগুলো একটু মনে রাখবে শর্ট কোশ্চেন হিসেবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? বোঝা গেছে? তাহলে তোমরা এখানে বুঝতে পারলে তো যে বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসা বিদ্যার কি গুরুত্ব। এটা ভালো করে পড়বে, আর যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি বলতো, নারীর ইতিহাস। তাহলে এবারে আমরা কি জানবো বললাম, যে নারীর ইতিহাস, তাই তো? দেখো, দেখবে আমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক হলেও পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীর ভূমিকা কিন্তু অনস্বীকার্য, তাই না? আগে দেখবে আমরা দেখেছি যে নারীদেরকে নানাভাবে টর্চার করা হতো, তাই তো? যেমন হচ্ছে তোমার সতীদাহ প্রথা, তোমরা জানো নিশ্চয়ই। তারপরে হচ্ছে তোমার এই বিধবা বিবাহ, এই যে তারপরে তোমার বাল্যবিবাহ, ঠিক আছে? তো এই যে কুপ্রথাগুলো নারী সমাজে প্রচলিত ছিল, যার ফলে নারীরা নানা দিক দিয়ে তোমার অত্যাচারিত হতো, শোষিত হতো, তাই না? বঞ্চিত হতো, তাদের যে এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তো সেখান থেকে তাদেরকে বার করতে, অর্থাৎ তাদের উত্তরণ ঘটাতে সাহায্য করেছেন অনেক মনীষী। আর সেই প্রসঙ্গে তোমরা জানো রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, এদেরকে পড়েছো, তাই না? যে এদের তোমার আন্দোলনের মধ্য দিয়ে, সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এনারা মেয়েদেরকে কি করেছেন, এই তোমার কুসংস্কার থেকে মুক্ত করেছেন, তাই তো? এবং এনাদের পাশাপাশি দেখবে আরও অনেক মহিলাও ছিলেন প্রাচীন ভারতের, বিদুষী মহিলা। বিদুষী মানে কি, জ্ঞানী মহিলা, পারদর্শী। তো সেই সমস্ত মহিলাদেরও প্রভাব আমরা দেখতে পাই এই নারীদেরকে কুসংস্কার মুক্ত করার ক্ষেত্রে। বুঝতে পেরেছ? তো যেমন সেই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলবো, যেমন প্রাচীন ভারতের বিদুষী নারী যারা ছিলেন, যেমন গার্গী, মৈত্রী, অপালা, লোপামুদ্রা, এরা ছিলেন বিদুষী মহিলা প্রাচীন ভারতের। বুঝতে পেরেছ? আমি দেখো লিখেছি, এগুলো মনে রাখবে। প্রাচীন ভারতের কয়েকজন বিদুষী মহিলা ছিলেন, গার্গী, মৈত্রী, অপালা, লোপামুদ্রা, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক, তাই না? এখানে মানে পিতার সবচেয়ে বেশি ভ্যালু। তো পিতৃতান্ত্রিক হলেও পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীর ভূমিকা কিন্তু অনস্বীকার্য, তাই না? তো আমরা যদি প্রাচীন ভারতে এই যে বিদুষী মহিলাদের কথা বলতে গিয়ে আমি বললাম যে গার্গী, মৈত্রীদের কথা আমরা জানতে পারি, তাই তো? দেখবে এই প্রথম দিকে নারীদের সম্মান ছিল, আর সেই সময়ে আমরা এদের কথা বললাম যে এই তোমার বিদুষী মহিলা, এই যাদের কথা বললাম গার্গী, মৈত্রী, অপলা, ঠিক আছে? তারপরে দেখবে মাঝে আবার সেই সময় নারীদের কোনো সম্মান ছিল না। তো সেই সময়ে যখন এই সতীদাহ প্রথা, এই যে বাল্যবিবাহ, বহু বিবাহ, এই এই যে প্রথাগুলো চালু ছিল, পুরুষদের ক্ষেত্রে বহুবিবাহ, হ্যাঁ, নারীদের ক্ষেত্রে বাল্যবিবাহ, তারপরে সতীদাহ প্রথা, এই যে কুপ্রথাগুলো চালু ছিল, তো সেইগুলো থেকে তোমার এই বেরিয়ে আসার ক্ষেত্রে, মুক্ত হওয়ার ক্ষেত্রে, এই আমি বললাম যাদের কথা, যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এনাদের সহায়তা, এনাদের সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে মানে তোমার মুক্তি ঘটাতে সক্ষম হয়েছে, তাই তো? তো এই যে বললাম যে সেই সময়ে নারীদের যখন সম্মান ছিল না, যে সময়টার কথা বলছি, তো দেখো এই তোমার তারা সেই সময়ে তাদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা পেত না যে সময়টায়। তো সেইটা এই মনীষীদের হাত ধরে এবং তাদের সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে নারী মুক্তি চেতনা তাদের মধ্যে ঘটেছে, তাই তো? এবং আন্দোলনের পর তারা তাদেরকে সেই কুসংস্কার থেকে মুক্ত করতে পেরেছে, তাই না? এবারে দেখো
তারপরে আমরা দেখতে পাচ্ছি আধুনিক কালে কোন যে নারীদেরকে কি করা হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, তাই তো? নারী এবং পুরুষদের তোমার কি করা হচ্ছে, সামঞ্জস্য বিধান নিয়ে প্রচেষ্টা করা হচ্ছে, তাই তো? দেখো তোমরা দেখবে নারীদের অবদান কিন্তু কোনো জায়গাতেই কম নয়, নারীরাও কিন্তু সব জায়গাতেই অংশগ্রহণ করেছে। দেখো আমি যেমন প্রাচীন ভারতের ক্ষেত্রে কিছু উদাহরণ দিলাম। দেখো আমরা যদি বিদ্রোহগুলোতে দেখি, যেমন সিপাহী বিদ্রোহ যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ তিনি তার ঝাঁসিকে রক্ষা করার জন্য এবং এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে তিনি তার নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন, তাই না? তারপর আমরা আবার একে দেখতে পাবো হজরত মহলকে, যিনি অযোধ্যার নবাবের স্ত্রী ছিলেন, তিনিও সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন চরম সাহসিকতার সঙ্গে, তাই তো? আবার দেখো আমরা মানে নারীরা কোনো দিক দিয়েই কম নয়, যেমন এটা তোমার বিদ্রোহের ক্ষেত্রে বললাম। আবার যদি আমরা সাহিত্যের ক্ষেত্রে দেখি, তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী চৌধুরানী, তারাও বহু কৃতিত্ব অর্জন করেছেন, বুঝতে পেরেছ? আবার দেখবে এদের সম্পর্কে তোমরা পড়বে ডিটেলসে, সরলা দেবী চৌধুরানী দেবী তোমাদের আছে জীবনে যে ঝরাপাতাম, সেখানে পড়বে বিস্তারিতভাবে। তো এখানে নারীদের ইতিহাস ব্যাখ্যা করতে যেয়ে আমি তোমাদেরকে এটা বলছি, ঠিক আছে? তো মানে কোনো দিক দিয়ে যে নারীরা কম নয় সেটা বোঝাতে গিয়ে, তাহলে সাহিত্যের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে স্বর্ণকুমারী দেবীকে, সরলা দেবী চৌধুরানীকে। আবার যদি আমরা রাজনীতিতে দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো সরলা দেবী চৌধুরানীকে দেখতে পাবো, বাসন্তী দেবী, স্বর্ণকুমারী দেবী, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, এদের কে আমরা দেখতে পাবো, এদের সংগ্রাম আমরা দেখতে পাবো। আবার দেখবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, অরুণা আশফালী, লক্ষ্মী সায়গল, এদের অবদান আমরা দেখতে পাবো। এই যে মাতঙ্গিনী হাজরা যার কথা বললাম, তিনি এই যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলেছিল, তার একটা জায়গা হচ্ছে যেমন এই তমলুক, তো সেই তমলুকে এই মাতঙ্গিনী হাজরা তিনি মিছিলে সবার প্রথম দাঁড়িয়েছিলেন এবং সাহসিকতার সঙ্গে হাতে পতাকা নিয়ে, তো তাকে গুলি করা হলে তিনি কিন্তু মাটিতে লুটিয়ে যাওয়া সত্ত্বেও পতাকাটা কিন্তু ছাড়েননি। তো দেশের প্রতি তার যে তোমার ভালোবাসা, তো যেটা হচ্ছে তাকে কি বলবো চিরস্মরণীয় করে রেখেছে, তাহলে দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিলেন, তাই না? তো দেখো তাহলে এখানেও আমরা দেখতে পেলাম। আবার সমাজ সংস্কারক হিসাবে যদি আমরা নারীকে দেখি, সেখানেও আমরা দেখতে পাবো তোমার পণ্ডিতা রমাবাঈকে, যিনি দেখো তোমার রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র এনাদের সঙ্গে তিনি সহযোগিতা মানে এনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনিও সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজেকে যুক্ত করেছেন এবং দেখতে পাবে যে এনারাও অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেছেন, বুঝতে পেরেছ? এই রমাবাঈয়ের মতো আরও অনেক মহিলা। তো যাই হোক, এগুলো একটু মনে রাখবে। যেমন স্বাধীনতা সংগ্রামী এর ক্ষেত্রে যেমন বললাম, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন মহিলার নাম, তখন তোমাদেরকে এগুলো বলতে হবে যে প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, অরুণা আশফালী, লক্ষ্মী সায়গল, ঠিক আছে? সমাজ সংস্কার হিসেবে যুক্ত ছিলেন এমন এমন যদি নাম বলতে পারি তাহলে বলবে পণ্ডিতা রমাবাঈ। যদি তোমার ধরো সাহিত্যের ক্ষেত্রে বলে তাহলে স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী চৌধুরানী। রাজনীতির ক্ষেত্রে বলে এবার বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, ঠিক আছে? বোঝা গেছে? আবার ধরো তোমাদেরকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তোমার যাদের অবদান ছিল যথেষ্ট, যে সমস্ত মহিলার, তো এখানেতে তোমরা বলতে পারবে, আমি একটু আগে আলোচনা করলাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, চন্দ্রমুখী বসু, তাই তো? তো এদের নামগুলো চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন এমন দুজন মহিলার নাম তখন বলবে যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, চন্দ্রমুখী বসু, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? তো এইভাবে পড়বে। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিক দিয়ে কিন্তু নারীদের অবদান কম নয়, তাই না? আবার দেখো পরিবেশ আন্দোলন, তুমি কোন জায়গায় দেখবে, যেখানেই দেখবে সেখানেই দেখবে নারীর আছে। আবার যদি পরিবেশের ক্ষেত্রে দেখো, তখন তুমি দেখতে পাবে পরিবেশ রক্ষার যে আন্দোলন, যেমন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, সেখানে তুমি মেধা পাটেকরকে দেখতে পাবে। আবার চিপকো আন্দোলনে গৌরী দেবীকে দেখতে পাবে। পশু রক্ষা আন্দোলনে মেনকা গান্ধীকে দেখতে পাবে, যারা বহু প্রশংসার দাবি রেখেছেন, বুঝতে পারলে? তো
মানে নারীদের অবদান সেজন্য কোনো অংশে কম নয়। নারীরাও সব দিক দিয়েই তারাও পারদর্শী ছিলেন এবং তারাও কি করেছেন, তোমার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য সব দিক দিয়েই। যেমন সমাজ সংস্কারের রূপে যেমন আমরা নারীকে দেখতে পাচ্ছি, তোমার পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নারীকে দেখতে পাচ্ছি, তোমার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও আমরা নারীকে দেখতে পাচ্ছি, সমাজ সংস্কারক হিসাবেও নারীকে দেখতে, কিন্তু সব জায়গায় নারীকে দেখতে পাচ্ছি, তাই না? নারীর অবদান কিন্তু কোনো দিক দিয়েই কম নয়। তার মানে দেখো আমরা এখানে কি দেখতে পেলাম যে আমাদের যদি আমরা আরও নিজেদেরকে অনেক বেশি উন্নত করতে চাই, আরও আধুনিক হতে চাই, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাই তো? দুয়েরই সামঞ্জস্য বিধান করে চলতে হবে, তাহলেই আমাদের দেশ তথা কি বলবো, মানে সমগ্র আরও উন্নতি লাভ করবে, তাই না? দেখো একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে একটা পরিবারে দেবে বাবা আর মা। আমরা দেখি বাবা যখন ধরো কোনো জিনিস উপার্জন করে, মা কী করে বাড়িতে রান্না বান্না করে, ঠিক আছে? তো দেবে বাবা যদি একদিন না থাকে চলে যায়, কিন্তু মা যদি না থাকে তাহলে আমাদের খুবই প্রবলেম ফেস করতে হয়, তাই না? সেই জন্য একটা পরিবারের ক্ষেত্রে পরিবারের মেরুদণ্ড আমরা বলতে পারি মাকে, বুঝতে পেরেছ? তাহলে পরিবার তথা সমাজের মেরুদণ্ড আমরা বলতে পারি এই নারীদেরকে, বোঝা গেছে? সেই জন্য নারীদের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়, বোঝা গেছে? বুঝতে পারলে? তো দেখো সেই জন্য ইতিহাসে নারীর এর ভূমিকা এইটার উপর আলোকপাত করে এই নারীর ইতিহাস চর্চাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? সেই জন্য আধুনিক ইতিহাস চর্চায় নারীর ইতিহাস এত গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই এই 1975 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নারী বর্ষ পালন করা হয়, এটা মনে রাখবে। 1975 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নারী বর্ষ পালন করা হয়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। 1975 খ্রিস্টাব্দে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী বর্ষ। আন্তর্জাতিক নারী বর্ষ পালন করা হয় 1975 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর দেখো এই 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ, এটাকে বলা হচ্ছে, এই যে দশক, এটাকে বলা হচ্ছে নারী দশক, মনে রাখবে, নারী দশক, ঠিক আছে? এই 1975 থেকে 1985 এই যে দশক, এটাকে আমরা বলছি নারী দশক, বুঝতে পারলে? মনে রাখবে। আর এখানে যে নামগুলো আমি বললাম, এই তোমার নর্মদা বাঁচাও আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, এগুলো একটু মনে রাখলে খুবই ভালো, এগুলো লিখে নেবে। নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলনে যে নারী নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছে কে বলতো? মেধা পাটেকর। মেধা পাটেকর, বুঝতে পারলে? তারপরে আর কি বললাম, আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার চিপকো আন্দোলন হচ্ছে গৌরী দেবী, ঠিক আছে? চিপকোতে যে গিয়েছিল সে হচ্ছে কি চিপকো আন্দোলনে হচ্ছেন গৌরী দেবী, ঠিক আছে? আর কি আছে? আর হচ্ছে পশু রক্ষা আন্দোলন, ঠিক আছে? পশু রক্ষা আন্দোলনে তিনি হচ্ছে কে বলতো? মেনকা গান্ধী। মেনকা গান্ধী, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে মনে রাখবে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, এখানে দেখো এই প্রসঙ্গে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে এই 1920 এবং বিশেষত 1930-এর দশক স্বাধীনতার
আন্দোলনে এই অংশগ্রহণের ভেতর দিয়ে নারী মুক্তির যে পথ সেটা আরও অনেক বেশি প্রশস্ত হয়েছিল। বুঝতে পেরেছ? আর এই বিষয়ে দেখবে মহাত্মা গান্ধীরও ভূমিকা ছিল। আর একটা কথা এখানে বলি যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধানে নারীর স্বাধীনতা রক্ষার ব্যবস্থাও করেন। এটা একটু মনে রাখবে এখানে, ঠিক আছে? যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধানে নারী স্বাধীনতা রক্ষার ব্যবস্থা তিনি করেন। আর একটা এখানে কথা যেটা সেটা হচ্ছে যে গ্রন্থগুলো একটু ভালো করে পড়ে নেবে। নারীর ইতিহাস নিয়ে চর্চা করেছেন এমন কয়েকটা গ্রন্থের নাম, যেমন হচ্ছে চিত্রাদেব। চিত্রাদেবের হচ্ছে ঠাকুরবাড়ির অন্তর্মহল, আর একটা হচ্ছে অনন্তপুরের আত্মকথা, মনে রাখবে। চিত্রাদেবের লেখা হচ্ছে ঠাকুরবাড়ির অন্তর্মহল আর অনন্তপুরের আত্মকথা, ঠিক আছে? তারপরে হচ্ছে জ্ঞানদানন্দিনী দেবী পুরাতনী, এটা মনে রাখবে। আর একটা হচ্ছে মঞ্জরী চৌধুরীর শ্রীমা সারদা ও তার সময়। তো এই গ্রন্থগুলো একটু ভালো করে মনে রেখো, ঠিক আছে? তারপরে আরও আছে দেখবে নীরা দেশাইয়ের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া। তারপর হচ্ছে জেরাল্ডিন ফোর্বসের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আর একটা আছে দেখবে জোয়ান কেলির, খুব ইম্পর্টেন্ট, ডিড উইমেন হ্যাভ এ রেনেসাঁ, ঠিক আছে? এই গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো এই নারীর ইতিহাস চর্চার যে গুরুত্ব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? আজকে যে দুটো টপিক তোমাদের আলোচনা করা হলো, বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যা নারীর ইতিহাস চর্চা, এই দুটোরই গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করবে, ভালো করে ভিডিওটা দেখো। যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলো, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।